নমস্কার। উগ্রপন্থী সমস্যা ও রাজনৈতিক হত্যা দ্বিতীয় বামফ্রন্ট সরকারের আমলে সরকারের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী আবহাওয়া পরিলক্ষিত হয়েছিল। বিরোধী হওয়ার ফলে তার সঙ্গে যুক্ত হয়েছিল কর্মচারী বিক্ষোভ। ফলশ্রুতিতে 1988 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকার পরাস্ত হয় এবং ক্ষমতার মসনদে বসে কংগ্রেস টিউজেস জোট সরকার। কংগ্রেস টিউজেস জোট সরকারের মুখ্যমন্ত্রী হন প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার মহোদয়। তিনি মুখ্যমন্ত্রী হয়ে কর্মচারীদের বিক্ষোভ প্রশমনের চেষ্টা করেন এবং সেই বিক্ষোভ প্রশমনের চেষ্টা করতে গিয়ে তিনি প্রথমেই তৃতীয় যে পে কমিশন, যার রিপোর্ট সরকারের কাছে ছিল, সেই রিপোর্ট বাস্তবায়ন করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে তৃতীয় পে কমিশন যেটি, সেই তৃতীয় পে কমিশনটি দ্বিতীয় বামফ্রন্ট সরকারের আমলে বসানো হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত নবীন চক্রবর্তী মহোদয় এবং কমিশন কিন্তু তার রিপোর্ট বিধানসভা নির্বাচনের আগেই সরকারের কাছে দিয়ে দিয়েছিল। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত নবীন চক্রবর্তী মহোদয় রাজনৈতিক লাভালাভের কথা চিন্তা করে তিনি সেই রিপোর্ট কার্যকর করেননি। তিনি ভেবেছিলেন যে বামফ্রন্ট সরকার আবার ক্ষমতায় আসবে এবং বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসলে সেই রিপোর্টকে কার্যকর করে তিনি সেটাকে বাস্তবায়িত করবেন। কিন্তু বিধি বাম, বিধানসভা নির্বাচনে কিন্তু বামফ্রন্ট সরকার পরাস্ত হল এবং ক্ষমতায় আসলো কংগ্রেস টিউজেস জোট সরকার। এবং জোট সরকারের মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার তিনি অত্যন্ত দরদি দৃষ্টিকোণ থেকে ওই কর্মচারীদের কমিশনারের যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে তিনি একেবারে ট্রু বাস্তবায়িত করেছিলেন। মানে সেখানে কোনো কাটছাঁটের ব্যাপার ছিল না। এবং এই কর্মচারীটা তখন এই রিপোর্ট দেখে এবং রিপোর্ট বাস্তবায়নের ফলে কর্মচারী মহলে একটা খুশির হাওয়া বইতে শুরু করেছিল। কারণ ওই কমিশনের রিপোর্ট অনুযায়ী কর্মচারীদের বেতন ভাতার পুনর্বিন্যাসের ফলে কোনো কর্মচারীর বেতন দ্বিগুণ হয়ে গিয়েছিল এবং কারোর দ্বিগুণের বেশিও বেতন ভাতা পরিলক্ষিত হয়েছিল। এবং একটা কথা বলা যায় যে এই যে তৃতীয় বেতন কমিশনের রিপোর্ট, তার মধ্যে অনেকগুলো ইতিবাচক দিক ছিল। সেই রিপোর্টে ছিল যে সমস্ত কর্মচারীদের পদোন্নতির সুযোগ অত্যন্ত সীমিত, বিশেষ করে শিক্ষকদের, তাদের জন্য পদোন্নতির সমতুল স্কেল অ্যাডভান্সমেন্টের ব্যবস্থা করতে হবে। তার জন্য ওই পে কমিশনের রিপোর্টে কিন্তু গ্রেডেড পে স্কেলের সংস্থান ছিল এবং এই তৃতীয় পে কমিশনের সুপারিশ হুবহু কার্যকর করার সুবাদেই রাজ্যের শিক্ষকরা গ্রেডেড পে স্কেলের অধিকারী হয়েছিলেন এবং শিক্ষক ছাড়াও অশিক্ষক কর্মচারীদের মধ্যে যাদের পদোন্নতির সুযোগ ছিল অত্যন্ত সীমিত, তারাও গ্রেডেড পে স্কেলের তারা সুবিধা পেয়েছিলেন। এবং সেই সঙ্গে যেদিন থেকে পে স্কেল কার্যকর হয়েছিল 1/86 ইংরেজি থেকে, কিন্তু তার যে আর্থিক সুবিধা, সে আর্থিক সুবিধাটা দেওয়া হয়েছিল 1/88 থেকে। সে 1/88তেই সেখানে 13% মহার্ঘ ভাতা যুক্ত করা হয়েছিল। এছাড়া আরেকটি জিনিস ছিল যে শিক্ষকদের ক্ষেত্রে তাদের একটা ট্রেন স্কেল দেওয়া হয়েছিল এবং পে ফিক্সেশনের সঙ্গে এমন কতগুলো সুবিধা দেওয়া হয়েছিল যার ফলে কিন্তু রিভাইজড পেতে কর্মচারীদের বেতন ভাতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। যেমন রিভিশনের আগেই কর্মচারীদের দেওয়া হয়েছিল মডিফাইড পে স্কেল, অর্থাৎ যে স্কেলে চাকরি করছে সেই স্কেলের উপর ভিত্তি করে কিন্তু পে রিভাইজ দিয়েছিল মডিফাইড স্কেলের উপর ভিত্তি করে। যেমন একটা উদাহরণ আমি দিই, যেমন যারা 560 স্কেলে চাকরি করতেন তাদের মডিফাইড স্কেল হল 650-1595। ওই 650-1595 স্কেলের উপর ভিত্তি করে 1/82 থেকে যে ডেটে তিনি রিভাইজ পে দিবেন, রিভাইজ পে নেওয়ার অপশন ডেট ছিল তিনটি। একটা ছিল 1/86, একটা ছিল 86 ইনক্রিমেন্ট ডেট, আর একটা ছিল 87 ইনক্রিমেন্ট ডেট। যে ডেটে তিনি এই রিভাইজ পেতে যাবেন সেই ডেট পর্যন্ত ওই মডিফাইড স্কেলে পে ফিক্স আপ করা হতো। তার উপর ভিত্তি করে পে ডিভিশন হয়েছে এবং ডিভিশন করে রিভাইজ পেতে প্রতি 15 বছর চাকরির জন্য একটি করে ইনক্রিমেন্ট দেওয়া হবে। অর্থাৎ যিনি 15 বছর বা
তার একটু বেশি চাকরি করেছেন তাকে একটা ইনক্রিমেন্ট, যিনি 30 বছর চাকরি করেছেন তাকে 2টি ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে রিভাইজ স্কেলে। এবং একই স্কেলে চাকরি করেছেন পদোন্নতি পাননি, তার জন্য প্রতি 5 বছর অন্তর অন্তর একটা ইনক্রিমেন্ট দেওয়া হতো, সেখানেও সর্বাধিক 2টি ইনক্রিমেন্ট। অর্থাৎ এক ব্যক্তি যদি 30 বছর চাকরি করে থাকেন তাহলে তিনি কিন্তু রিভিশনের পরে তিনি 4টি ইনক্রিমেন্টের সুবিধা পাবেন। সুতরাং রিভাইজ স্কেলে 4টি ইনক্রিমেন্ট সহজ ব্যাপার নয়, বিশাল ব্যাপার। এর ফলে কিন্তু দেখা গেছে যে কর্মচারীদের বেতন ভাতাটা মারাত্মক রূপে বেড়ে গিয়েছিল এবং এই বেতন ভাতার বৃদ্ধিটা ছিল যুগান্তকারী। তাহলে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্য থেকে তখন একটা রব উঠেছিল যে আমরা কেন্দ্রীয় বেতন কম চাই না, আমরা ত্রিপুরার বেতন কম চাই। অর্থাৎ ত্রিপুরার বেতন কমটা এতটাই লোভনীয় ছিল যে অন্যান্য রাজ্যের কর্মচারীরাও ত্রিপুরার বেতন কমের দিকে তারা লক্ষ্য রাখছিল এবং ত্রিপুরার বেতন কম তারা দাবি করে আসছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পরবর্তী পর্যায়ে যখন রাজ্যে বামফ্রন্ট সরকার আসে, সেই বামফ্রন্ট সরকার কিন্তু এই তৃতীয় বেতন কমিশনের যে ইতিবাচক দিকগুলো, সেই ইতিবাচক দিকগুলো সবগুলো তারা কেড়ে নেয় চতুর্থ বেতন কমিশনের মাধ্যমে। শিক্ষকদের জন্য যে ট্রেড স্কেল দেওয়া হয়েছিল সেই ট্রেড স্কেল তারা তুলে দিল। ট্রেড স্কেল তুলে দিয়ে বলা হলো যে ট্রেনিং এর জন্য একটি ইনক্রিমেন্ট তাদেরকে বাড়তি দেওয়া হবে এবং গ্রেডেড পে স্কেলও তুলে দেওয়া হলো। গ্রেডেড পে স্কেল তুলে দিয়ে সেখানে চালু করলো ক্যাশ কথা চালু করলো। এরপর আসলো পে রিভিউ কমিটি। সেই পে রিভিউ কমিটি আরো মারাত্মক ব্যাপার। সেই পে রিভিউ কমিটি দেখা গেছে যে শিক্ষকদের জন্য যে ট্রেনিং এর জন্য যে ইনক্রিমেন্ট দেওয়া হতো সেই ইনক্রিমেন্টও তুলে দেওয়া হলো, তুলে দিয়ে সেখানে একটা লামসাম অ্যামাউন্ট দেওয়া হলো শিক্ষকদের আফটার কমপ্লিশন অফ ট্রেনিং। অর্থাৎ এক কথায় মানে তৃতীয় বেতন কমিশনের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো একদিকে চতুর্থ বেতন কমিশন, অপরদিকে 2008 সালে যে পে রিভিউ কমিটি গঠিত হয়েছিল সেই পে রিভিউ কমিটির মধ্যস্থতায় এই সবকিছুই কেটে নেওয়া হলো। কর্মচারীদের একটা বিরাট বঞ্চনার মুখোমুখি হতে হলো। এক কথায় তৃতীয় বেতন কমিশনের রিপোর্ট যেটা কার্যকরী হয়েছিল মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের আমলে, তারপর থেকে কর্মচারীদের কিন্তু শুধুমাত্র বঞ্চনাই হয়ে গেছে। পে রিভিউ কমিটির মাধ্যমে বঞ্চনা হয়েছে, চতুর্থ বেতন কমিশনের মাধ্যমে বঞ্চনা হয়েছে, পে এন্ড পেনশন ডিভিশন কমিটির মাধ্যমে বঞ্চনা হয়েছে, এক্সপার্ট কমিটির মাধ্যমে বঞ্চনা হয়েছে। অর্থাৎ বঞ্চনার কোনো শেষ নেই। তাই আমরা বলতে পারি যে ত্রিপুরার ইতিহাসে একমাত্র সুধীর মজুমদারই ছিলেন একজন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন প্রকৃতপক্ষে কর্মচারী দরদী এবং কর্মচারী দরদী বলেই কর্মচারীদের এতটা সুযোগ সুবিধা তিনি দিয়েছিলেন। এবং ব্যক্তি জীবনেও যিনি কর্মচারী ছিলেন তিনি একজন প্রধান শিক্ষক ছিলেন এবং সেই জন্য তিনি কর্মচারীদের কিন্তু সুবিধে অসুবিধে এগুলো তিনি বুঝতে পারতেন। কিন্তু আজকের যুগে আমরা সেটা বুঝতে পারছি এবং আজকে বিজেপি আমলে যেটা হচ্ছে সেটা একই রকম ব্যাপার হয়েছে। বিজেপি যখন ক্ষমতায় আসে তারা বলেছিল যে সপ্তম বেতন কমিশন তারা একেবারে হুবহু চালু করবে, কিন্তু সপ্তম বেতন কমিশন হুবহু চালু করার দূরের কথা তারা এক্সপার্ট কমিটির মধ্যস্থতায় কর্মচারীদের আরো বঞ্চিত করল। বেতন কমিশনের কাছাকাছি গেল না। শিক্ষকরা প্রায় 3 ধাপ নিচে বেতন কম পেলেন। যে বেতন কম তাদের পাওয়ার কথা ছিল সেই বেতন কম তারা পায়নি, বরং 3 ধাপ নিচে তারা বেতন কম পেয়েছে। আজকে আমরা প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের 17তম প্রয়াণ দিবসে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তার অকৃত্রিম শ্রদ্ধা। কারণ ওনার মতো দরিদ্র মুখ্যমন্ত্রী ভবিষ্যতে আসবে কিনা সেটা একমাত্র বলবে ভাবিকাল, আর কেউ বলতে পারবে না। নমস্কার। আমি প্রথমে ওনার প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। ওনার এই প্রয়াণে রাজ্যের আপামর জনগণ একজন জনদরদী নেতা, যাকে এই রাজ্যের মানুষ খুব সহজ সরল জীবনযাপন করতে বা ওনার যে জনগণের সঙ্গে যে সংযোগ সেটাকে মানুষ এখনো মনের মধ্যে রেখেই ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। যে বিষয়টা আজকে বারবার রাজ্যের কর্মচারী মহলের মধ্যে সবসময় এটা মানুষ তার যে পদক্ষেপগুলি নিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। বিশেষ করে এই রাজ্যে একসময় এখানে যে
প্রথম এবং দ্বিতীয় বামফ্রন্ট সরকার, বিশেষ করে দ্বিতীয় বামফ্রন্ট সরকারের সময়কালে তৃতীয় পে কমিশনের এখানে প্রস্তাব সেটা গৃহীত হয় এবং সেই প্রস্তাব এটাকে পূর্ণাঙ্গ রূপদান করার ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের অনীহা থাকা সত্ত্বেও এটা দীর্ঘদিন চেপে থাকার দরুন এটা ইমপ্লিমেন্ট হয়নি। দেখা গেছে যে সুধীর মজুমদারের নেতৃত্বে যখন জোট সরকার গঠিত হয়, এই জোট সরকার তার তৃতীয় ক্যাবিনেটে রাজ্যের কর্মচারীদের তৃতীয় বেতন কমিশনের যে সিদ্ধান্ত, এটা হুবহু কমিশনের প্রস্তাব অনুযায়ী সেটাকে গ্রহণ করে কর্মচারীর স্বার্থে সেটা প্রদান করেন। শুধু তাই নয়, এই কর্মচারীদের স্বার্থে তৎকালীন ক্যাবিনেট দেখা গেছে যে এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে 1/1/1986 সন থেকে এটা বাস্তবায়ন হয় এবং 1/1/1988 থেকে তার অর্থনৈতিক যে সুযোগ সুবিধাগুলি প্রদান করা হয়, একটা ভালো পরিমাণ অর্থ এরিয়ার হিসাবে সমস্ত রাজ্যের কর্মচারীদেরকে সেটা প্রদান করা হয়। সেই সময়ে এটা দেশের যা অর্থনৈতিক অবস্থা, বিশ্বমন্দা থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের বেতন কাঠামো নিয়ে একটা গণ আন্দোলন কর্মচারীদের মধ্যে এটা অনুভূত হয়েছিল। বিভিন্ন রাজ্যে রাজ্যে ত্রিপুরার বেতন কাঠামোর ন্যায় বেতন প্রদানের জন্য দাবি দাওয়া পেশ হয়েছিল। ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা এই বেতন কাঠামোতে শুধু উপকৃতই নয়, এটা ভারতবর্ষের ইতিহাসে একটা দৃষ্টান্তস্বরূপ ঘটনা। তৎকালীন সময়ে আমাদের রাজ্যের তৎকালীন সময়ে সরকারি চাকরি থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, নানা ধরনের রাস্তাঘাট, প্রয় প্রণালী, জল, বিদ্যুৎ সবকিছুর উন্নয়ন যেমন তৎকালীন এই কংগ্রেস জোট সরকার এটা একদিক থেকে যেমন সেটা করেছে, সাথে সাথে কর্মচারীর স্বার্থেও এই তৃতীয় বেতন কমিশনের বাস্তবায়ন করে সামাজিক যে অর্থনৈতিক উন্নয়ন কর্মচারীদের মাধ্যমে সোশ্যাল সেক্টরে টাকা প্রদানের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক যে সাধারণ মানুষের কাছে অর্থ পৌঁছে দিয়ে তার উন্নয়নকেও সেখানে চালিয়ে দিচ্ছে। স্বল্প বাজেটের মধ্যে তৎকালীন সরকার এই অর্থ প্রদান করে যখন কর্মচারীদের মধ্যে একটা সন্তোষের বাতাবরণ তৈরি করেছে, উন্নয়নের কাজে কর্মচারীরা একটা বড় ভূমিকা বরাবর পালন করে আসছে। বর্তমানে আমাদের রাজ্যের বাজেট 27,000 কোটি টাকা। এছাড়াও বিভিন্ন যে সেন্ট্রাল স্পন্সর স্কিম তার মাধ্যমেও অর্থ আসে, তারপরেও দেখা যাচ্ছে কর্মচারীদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। কর্মচারীদের তাদের যে সপ্তম বেতন কমিশনের যে বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল এই সরকারের, সেটা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। কর্মচারীদের মধ্যে ক্ষোভ থাকার দরুন এই
সেন্ট্রালি স্পন্সর স্কিমগুলিও সঠিক বাস্তবায়ন রাজ্যের মানুষের উপকারে বা রাজ্যের মানুষের অর্থনৈতিক উন্নয়নে সঠিকভাবে সেটা করা যাচ্ছে না। তো এই কর্মচারীদের সন্তুষ্টি একটা ছিল বড় দিক। সাথে সাথে অনেক চাকুরি এই সরকারের আমলে আমরা দেখেছি প্রায় 36,000-এর উপরে 5 বছরে তৎকালীন সুধীর মজুমদার নেতৃত্বাধীন সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের মধ্যে চাকরি প্রদান করেছে। পাশাপাশি যারা বিগত সরকারের আমলে যাদের বয়স উত্তীর্ণ হয়ে গিয়েছিল, এই বয়স উত্তীর্ণ বেকারদেরও একটা বিরাট সংখ্যক প্রায় 4,000 সেদিন তাদেরকে সরকারি চাকরি প্রদান করা হয়েছিল, যা এটা এই ভারতবর্ষের ইতিহাসে একটা বিরলতম ঘটনা। এই সরকার ছিল উন্নয়নমুখী এবং তার যে প্রশাসন, এই প্রশাসন গণমুখী প্রশাসন হিসাবে এই রাজ্যে প্রতীয়মান হয়েছে। সুধীরবাবুর সময়কালে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার একটা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। যারা উগ্রপন্থার জীবনযাপন করেছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বিজয় রামখল, রাজীব গান্ধী এবং ত্রিপুরা সরকারের যে চুক্তি, এই চুক্তি শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা পালন করেছে। সাথে সাথে আমাদের রাজ্যে উন্নয়নের ক্ষেত্রেও স্বল্প বাজেটের মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন শিল্পের দিক থেকে, কৃষির দিক থেকে রাজ্যে অগ্রগতি, বিভিন্ন জনমুখী প্রকল্প এবং আমাদের রাজ্যে বিভিন্ন যে শিল্প কারখানার তাদের এই রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্যে এই সরকার কাজ করে চলেছে। কিন্তু দুর্ভাগ্য যে আজকে এই সরকার যারা প্রতিশ্রুতি রেখেও এই প্রতিশ্রুতি পালন করা থাক দূরের কথা, এই রাজ্যে সুশাসনের নামে এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করেছে, স্বৈরাচারী শাসনকেও হার মানিয়েছে। তাই আমি এটা হলফ করে বলতে পারি, সুধীর মজুমদারের নেতৃত্বাধীন যে ক্যাবিনেট, এই ক্যাবিনেট 5 বছর, আজকে 32 বছর এই রাজ্যে কংগ্রেস বা কংগ্রেস নেতৃত্বাধীন কোন জোটের সরকার মানুষ পায়নি। কিন্তু 32 বছরে এই রাজ্যের মানুষ পিছিয়েছে, রাজ্যের মানুষের উন্নয়ন স্তব্ধ হয়েছে এবং তৎকালীন জোট সরকারের সমস্ত কাজকর্মগুলি নিয়ে আজকে মানুষের মধ্যে এটা আলোচনার একটা বিষয়বস্তু রূপে এটা সবসময় প্রতীয়মান হচ্ছে।